বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বাড়িতে সবাই ভালো আছো। কোভিড-19 দুর্যোগে তোমরা বাড়িতে আছো এবং নিরাপদে আছো। চন্দ্রকোনা বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি মুকসদা বেগম, সহকারী শিক্ষিকা, চন্দ্রকোনা বালিকা উচ্চ বিদ্যালয়ে অনলাইন ক্লাসে হাজির হয়েছি নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র ক্লাস নিয়ে। আমরা গত ক্লাসে কারকের প্রকারভেদের কর্তৃ, কর্ম এবং করণ কারক সম্বন্ধে আলোচনা করেছি। আজকে আমার পাঠদানের বিষয় হচ্ছে সম্প্রদান, অপাদান ও অধিকরণ কারক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা খাতা কলম নিয়ে বসো। সম্প্রদান কারক 4 নম্বর হচ্ছে সম্প্রদান কারক। সম্প্রদান কারক কাকে বলে? যাকে সত্য ত্যাগ করে কোনো কিছু দান, অর্চনা বা সাহায্য করা হয় তাকে সম্প্রদান কারক বলে। বস্তু নয়, ব্যক্তি সম্প্রদান কারক। যেমন ভিখারিকে ভিক্ষা দাও, ভিক্ষা দাও। ভিখারিকে, এখানে ভিখারিকে সত্য ত্যাগ করে দান করা হয় বিধায় এটাকে বলা হয় সম্প্রদান কারক। যদি সত্য ত্যাগ করে কোনো কিছু দান না করা হয় তাহলে সেটা হয় কর্মকারক। যেমন ধূপাকে কাপড় দাও, ধূপাকে কাপড় সত্য ত্যাগ করায় দান করা হয় না বিধায় সেটা কর্মকারক। ভিখারিকে ভিক্ষা দাও কে সম্প্রদান কারকের চতুর্থী বিভক্তি। অন্ধজনে দেহ আলো, অন্ধজনে দেহ আলো। সৎপাত্রে কন্যাদান করো, তাহলে অন্ধজনে, সৎপাত্রে, অন্ধজনে। তাহলে এখানে অন্ধজনকে আলু দিয়ে কেউ কখনো ফিরে আনে না, এই জন্য এটা হচ্ছে সম্প্রদানের সপ্তমী বিভক্তি। সৎপাত্রে কন্যাদান করো সম্প্রদানের সপ্তমী বিভক্তি। নিমিত্তার্থেও কে বিভক্তি যুক্ত হলে সেখানে চতুর্থী বিভক্তি হয়। যেমন বেলা যে পরে এলো জলকে চল। তাহলে আমরা সম্প্রদান কারক পড়লাম। এখন হচ্ছে অপাদান কারক। 5 নাম্বার অপাদান কারক। অপাদান কারক। অপাদান কারক কাকে বলে? যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, রক্ষিত, আরম্ভ, দূরীভূত, যা দেখে কেউ ভীত হয় তাকে অপাদান কারক বলে। যেমন আমি আবার বলছি, যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত, রক্ষিত এবং যা দেখে কেউ ভীত হয় তাকে অপাদান কারক বলে। যেমন গাছ থেকে পাতা পড়ে, যেমন গাছ থেকে পাতা পড়ে, পাতা পড়ে। গাছ থেকে, কি থেকে পড়ে? গাছ থেকে পড়ে। তাহলে বিচ্যুত অর্থে মেঘ থেকে বৃষ্টি হয়,
মেঘ থেকে বৃষ্টি হয়। কি অর্থে? মেঘ থেকে বিচ্যুত অর্থে। তাহলে গাছ থেকে পাতা পড়ে, মেঘ থেকে বৃষ্টি হয়, আমরা বিচ্যুত অর্থে ধরে নিতে পারি। তারপরে দেখা যাক গৃহীত অর্থে। গৃহীত অর্থে দুধ থেকে দই হয়। দুধ থেকে দই হয়। আরম্ভ অর্থে সোমবার থেকে পরীক্ষা শুরু। ভয় অর্থে ভাগ্যে কে না ভয় পায়। ভাগ্যে কে না ভয় পায়। বিরত অর্থে পাপে বিরত হও। বিরত অর্থে পাপে বিরত হও। রক্ষিত অর্থে বিপদ থেকে বাঁচাও। রক্ষিত অর্থে বিপদ থেকে বাঁচাও। জাত অর্থে জমি থেকে ফসল পাই। ফসল পাই। অপদানকারে কারকে বিভিন্ন বিভক্তি ছাড়াও হইতে, থেকে, চেয়ে, হইতে, হতে, থেকে ইত্যাদি অনুসর্গ ব্যবহার হয়ে থাকে। এছাড়াও অপদানকারে বিভিন্ন বিভক্তির প্রয়োগ দেখা যায়। যেমন বাবাকে বড্ড ভয় পায়। বাবাকে অপদানের দ্বিতীয়া বিভক্তি। তিল হতে তোল হয়। তিল হতে তোল হয়। কি হতে? তিল হতে। তাহলে অপাদানের পঞ্চমী। তাই আমরা অপাদান কারকের সংজ্ঞা সহ উদাহরণ পড়লাম, তোমরা খাতায় উঠাই নিও। এরপর আসা যাক অধিকরণ কারক। অধিকরণ কারক কাকে বলে? 6 নাম্বার আসছে অধিকরণ কারক। অধিকরণ কারক ক্রিয়া সম্পাদনের কাল এবং আধারকে। ক্রিয়া সম্পাদনের কাল এবং আধারকে অধিকরণ কারক বলা হয়। অধিকরণ কারকে সপ্তমী অর্থাৎ এ ও তে ইত্যাদি বিভক্তি যুক্ত হয়। তা আমি বোর্ডে লিখছি ক্রিয়া সম্পাদনের কাল। ক্রিয়া সম্পাদনের কাল, সময়, আধারকে অধিকরণ কারক বলা হয়।
বলে। অধিকরণ কারকে সব সময় সপ্তমী বিভক্তি অর্থাৎ এ, অ, তে ইত্যাদি যুক্ত হয়। তাহলে আমরা কি পেলাম? ক্রিয়া সম্পাদনের কাল, সময়, মানে আধারকে অধিকরণ কারক বলে। অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি অর্থাৎ এ, ও, তে ইত্যাদি যুক্ত হয়। অধিকরণ কারক 3 প্রকার। অধিকরণ কারক কারক 3 প্রকার। এক, কালাদিকরণ। দুই, আধারাদিকরণ। তিন, ভাবাদিকরণ। তাহলে অধিকরণ কারক আমরা কয় প্রকার পেলাম? অধিকরণ কারক 3 প্রকার। একটা হচ্ছে কালাদিকরণ, আধারাদিকরণ, ভাবাদিকরণ। কালাদিকরণ যেমন কাল, সময় বোঝালে সেটাকেই বলা হয় কালাদিকরণ। যেমন আমি লিখতে পারি প্রভাতে সূর্য ওঠে। প্রভাত একটা সময়, প্রভাতে সূর্য ওঠে, এটা হচ্ছে কালাদিকরণ। আধারাদিকরণ স্থান, আধারাদিকরণ স্থান বোঝালে হয় আধারাদিকরণ। যেমন আমরা রোজ স্কুলে যাই। আমরা রোজ স্কুলে যাই। কোথায় যাই? স্কুল একটা স্থান, স্থানাধিকরণ। আর ভাবাদিকরণ বলতে আমরা বুঝি যদি কোনো ক্রিয়াবাচক বিশেষ্য অন্য ক্রিয়ার কোনরূপ ভাবের অভিব্যক্তি প্রকাশ করে তখন সেটাকেই বলা হয় ভাবাদিকরণ। যেমন আমরা বলতে পারি কান্নায় শোক মন্দীভূত হয়। কান্নায় শোক মন্দীভূত হয়, এই হচ্ছে ভাবাদিকরণ, মানে ভাবের অভিব্যক্তি প্রকাশ পেয়েছে। যেমন সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়, একটা ভাবের অভিব্যক্তি প্রকাশ পেয়েছে, এটাকেই বলা হয় ভাবাদিকরণ। তাহলে অধিকরণ কারক আমরা 3 প্রকার পেয়েছিলাম, কালাদিকরণ, আধারাদিকরণ, ভাবাদিকরণ। আধারাদিকরণ আবার 3 ভাগে বিভক্ত। আধারাদিকরণ রাদিকরণ
তিন ভাগে বিভক্ত। এক এক ঐকদেশিক, দুই অভিব্যাপক, তিন বৈষয়িক। তাহলে আমরা কি পাইলাম? যে আধারাধিকরণ তিন ভাগে বিভক্ত। এক হচ্ছে ঐকদেশিক, অভিব্যাপক, বৈষয়িক। ঐকদেশিক বিশাল স্থানের যে কোনো অংশে ক্রিয়া সংগঠিত হলে, একটা বিরাট স্থানের মধ্যে যদি নির্দিষ্ট একটা জায়গায় ক্রিয়াটা সম্পাদিত হয় বা সম্পূর্ণ হয়, তখন তাকেই বলা হয় ঐকদেশিক অধিকরণ কারক। যেমন আমরা বলতে পারি, যেমন পুকুরে মাছ আছে। পুকুরে। দুই নাম্বার বলতে পারি বনে বাঘ আছে। বনে বাঘ আছে। আকাশে চাঁদ উঠেছে। তিন নাম্বার বলতে পারি আকাশে চাঁদ উঠেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটা জিনিস খেয়াল করো, পুকুরে মাছ আছে। এখানে কিন্তু পুকুরটা বড় হলে নির্দিষ্ট জায়গায় মাছ আছে, সমস্ত পুকুর জুড়ে কিন্তু মাছ নেই। বনে বাঘ আছে, সমস্ত বন জুড়ে কিন্তু বাঘ নেই। আকাশে চাঁদ উঠেছে, সমস্ত আকাশ জুড়ে কিন্তু চাঁদ উঠে নাই। নির্দিষ্ট একটা জায়গায় ক্রিয়াটা সম্পাদিত হয়, তাকেই বলা হয় ঐকদেশিক অধিকরণ কারক। এবার আসা যাক অভিব্যাপক। অভিব্যাপক অভিব্যাপক উদ্দিষ্ট বস্তু যদি সমগ্র আধার ব্যপ্ত করে বিরাজমান থাকে, একটা বস্তু যদি উদ্দিষ্ট বস্তু যদি সমগ্র আধার ব্যপ্ত করে, মানে সমগ্র স্থান ব্যপ্ত করে যদি থাকে, তখন সেটাকেই বোঝায় অভিব্যাপক। যেমন আমি যদি বলি গোলাপে গন্ধ আসছে, গোলাপে গোলাপে গন্ধ আছে, সমগ্র গোলাপ জুড়ে কিন্তু সেই গন্ধটা আছে। যদি বলা হয় তিলে তৈল আছে, তিলে তৈল আছে, সমগ্র তিল জুড়ে কিন্তু তৈল আসছে। যদি বলা হয় নদীতে পানি আছে, সমগ্র নদী জুড়েই পানি আছে। তাহলে আমরা কি বুঝলাম? অভিব্যাপক বলতে কি বুঝলাম? যে উদ্দিষ্ট বস্তু যদি সমগ্র আধার ব্যপ্ত করে বিরাজমান থাকে, তখন সেটাকেই বলা হয় অভিব্যাপক। এখন আসছে বৈষয়িক। বৈষয়িক
অধিকরণ কারক। বিষয় বিশেষে বা কোনো বিশেষ গুণে কারো কোনো দক্ষতা বা ক্ষমতা থাকলে সেটাকেই বলা হয় বৈষয়িক অধিকরণ কারক। যেমন আমি যদি বলি মিনা ব্যাকরণে ভালো কিন্তু ইংরেজিতে কাঁচা, কাঁচা। আমাদের সেনারা সাহসী দুর্জয়, যুদ্ধে অপরাজয়। আমাদের সেনারা সাহসে দুর্জয় কিন্তু যুদ্ধে অপরাজয়। তাহলে আমরা কি পাইলাম? বৈষয়িক অধিকরণ কারক, আধার অধিকরণ কারক। যেখানে কিন্তু যুদ্ধে আমাদের সেনারা সাহসে দুর্জয় কিন্তু যুদ্ধে অপরাজয়। তাহলে আমরা কি পাইলাম? বিশেষ কোনো গুণ বা কারো দক্ষতা বা ক্ষমতা থাকলে সেটাকেই বলা হয় বৈষয়িক অধিকরণ, আধারাধিকরণ কারক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তা আজকে আমাদের আলোচনার বিষয় ছিল সম্প্রদান কারক, অপদান কারক ও অধিকরণ কারক। তা আমরা মোটামুটি এই তিনটা কারক নিয়ে আলোচনা করেছি। তোমরা বাড়িতে ভালো করে পড়ে নিও। আজ এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ।